শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই নতুন ব্লগটা শুরু করলাম। ফ্যান্সি প্যান্ডেল তো অনেক দেখলেন, আজকে দেখা যাক কিছু কলকাতার বনেদি বাড়ির পুজো। পুরনো কলকাতার প্রবাদ, মা এসে গয়না পরেন জোড়াসাঁকো শিবকৃষ্ণ দায়ের বাড়ি, ভোজন করেন কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। আর সেই শোভাবাজার রাজবাড়ি থেকেই আমরা আজকে আমাদের দিন শুরু করছি। সুপ্রভাত, শুভ মহাষষ্ঠী। ষষ্ঠীর সকালে আমি আমার পাড়ার ভাইদের নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতার বুকে যে বনেদি রাজবাড়ি সেগুলো দেখতে। শুরু করছি আমরা শোভাবাজার রাজবাড়ি দিয়ে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে পায়ে হাঁটা রাস্তায় আপনারা পৌঁছে যাবেন শোভাবাজার রাজবাড়ি। আগে পড়বে বড় বাড়ি, তারপরে ছোট বাড়ি। শোভাবাজার রাজবাড়ি স্থাপিত করেন রাজা নবকৃষ্ণদেব। ইংরেজ সরকারের হয়ে সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন রাজা নবকৃষ্ণদেব। লর্ড ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংসের প্রচণ্ড প্রিয় পাত্র ছিলেন। ওনারা এই শোভাবাজার রাজবাড়িতে বহুবার এসেছেন। বড় বাড়ি রাজা নবকৃষ্ণদেব দিয়ে দেন তার দত্তক পুত্র গোপীমোহন দেবকে। বড় রাজবাড়ি থেকে বেরিয়ে আর একটুখানি হেঁটেই ডান হাতে পড়বে ছোট রাজবাড়ি। পরবর্তীকালে রাজার নিজের পুত্র হয়, তার নাম রাজকৃষ্ণদেব। তার জন্য রাজা নির্মাণ করলেন ছোট রাজবাড়ি। রূপোর তৈরি ডাকের সাজ প্রথম শোভাবাজার রাজবাড়ি কলকাতার বুকে শুরু করেন। ডাকের সাজ এর চেয়েও পুরনো অনেক পুজোতে আছে, কিন্তু রূপোর তৈরি ডাকের সাজ প্রথম এই শোভাবাজার রাজবাড়ির পুজোর জন্যই জার্মানি থেকে আনা হয়েছিল। শোভাবাজার ছেড়ে আমরা এবার চললাম গিরিশ পার্কে। গিরিশ পার্কে আছে দর্জিপাড়া মিত্রবাড়ি। এই মিত্রবাড়ির পুজো সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা এখন পরিচালিত। দর্জিপাড়া মিত্রবাড়ির দুর্গাপুজো 218 বছরের পুরনো একটা বনেদি পুজো। এই পুজো শুরু হয় রথের দিন কাঠামো পুজো দিয়ে, তারপর শুরু হয় প্রতিমা তৈরি, যেখানে পুরনো ছাঁচ ব্যবহার করে নতুন প্রতিমা তৈরি হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত হয় কুমারী পুজো। অষ্টমীতে সন্ধি পূজার সময় 108খানা পদ্ম ফুলের বদলে ব্যবহার হয় 108খানা অপরাজিতা ফুল। দশমীতে কনকাঞ্জলি দিয়ে হয় প্রতিমার বিসর্জন। বাড়ির পুরুষ সদস্য ধুতি পরে ছড়ি হাতে কাঁধে করে নিয়ে যান বিসর্জন করতে। বিসর্জনের আগে নীলকণ্ঠ পাখি ওড়ানোর এক পুরনো রীতি ছিল, যেটা এখন আর হয় না। প্রতিমা বিসর্জনের পর বাড়ির মহিলারা বসেন দুর্গার আসনে এবং তারা প্রার্থনা করেন শক্তির সঞ্চার জন্য। ভোগের ক্ষেত্রে আছে বিশেষতা। রোদের মধ্যে শুকনো মুগ ডাল দিয়ে তৈরি করা হয় খিচুড়ি। ভোগের মধ্যে থাকে ভাজা সবজি এবং মাখন, যা মা দুর্গাকে নিবেদন করা হয়। শোভাবাজার রাজবাড়ি দেখে তারপর দর্জিপাড়া মিত্রবাড়ি দেখলাম। ঠিক আছে, পুরনো কলকাতার রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, অনুভূতিটা কিন্তু একদম দারুণ। এখন যাচ্ছি আমরা ছাতুবাবু লাটুবাবুর পুজোতে। এখানে বিখ্যাত ওনাদের নামে বাজারও আছে, ছাতুবাবু লাটুবাবুর বাজার। তো ওনাদের পুজোটা আপনাদেরকে দেখাবো। বিডেন স্ট্রিটের একটি লাল রঙের বাড়িতে চলছে এই পুজো, যা কলকাতার এক প্রাচীন বনেদি বাড়ির দুর্গাপুজো হিসেবে পরিচিত। এই পুজো শুরু হয়েছিল 1770 সালে রামদুলাল দে সরকারের মাধ্যমে। তিনি ছিলেন একজন গরিব পরিবারে জন্মগ্রহণ করা বাঙালি, যিনি পরবর্তীকালে কলকাতার একজন বিখ্যাত বণিক হিসেবে প্রতিষ্ঠিত হন। রামদুলাল দে ছিলেন ইন্ডো আমেরিকান ব্যবসার অগ্রগামী। তিনি একবার 1 লাখ টাকা দিয়ে একটা জাহাজ কিনতে গিয়ে সততার পরিচয় দিয়ে সেই টাকা মালিকের হাতে তুলে দেন। তারপরই মালিকের পুরস্কার হিসেবে সেই টাকা দিয়ে নিজের ব্যবসা শুরু করেন। এই বাড়িটি তিনি তৈরি করেন, যা পরবর্তীকালে তার দত্তক পুত্র আশুতোষ অর্থাৎ ছাতুবাবু এবং প্রমথনাথ, যাকে আমরা লাটুবাবু বলে চিনি, তাদের হাতে আসে।
ছাতুবাবু এবং লাটুবাবু ছিলেন কলকাতার বাবু সম্প্রদায়ের দুটি বিখ্যাত নাম। তাদের সঙ্গে জড়িত ছিল বুলবুলির লড়াই, সঙ্গীত এবং নাটোরের আসর। ছাতুবাবুকে প্রথম বাঙালি সিতারবাদক হিসেবে বলা হয়। এই বাড়ির নাচঘরে গহরজান থেকে পণ্ডিত রবিশঙ্কর পর্যন্ত অনেক বিখ্যাত শিল্পী এসেছেন। এই বাড়ির দুর্গাপুজোর ঠাকুরদালান এখনও সঙ্গীত ও সংস্কৃতির এক বিশেষ কেন্দ্র হিসেবে পরিচিত। এই পুজোর এক বিশেষ চিহ্ন হল মায়ের সাথে আসেন হর্ষ। লক্ষ্মী সরস্বতী আসেন না, আসে জয়া এবং বিজয়া। প্রতিপদ থেকে শুরু হয় মায়ের শিলারূপে পুজো। মানিকতলা সাহাবাড়ির পুজো একটি গর্বিত বনেদি বাড়ির দুর্গাপুজো, যা চলছে অনেক বছর ধরে গিরিশ পার্কের কাছাকাছি। এই বাড়ির পুজো শুরু হয়েছিল 19 শতকের শেষের দিকে, যখন সাহা পরিবার ছিল একজন সমৃদ্ধ ব্যবসায়ী পরিবার। এলাহাবাদ থেকে এই পরিবার লবণের ব্যবসা করে প্রচুর সম্পদের অধিকারী হয়। এই পুজোর বয়স প্রায় 150 বছর। এই দুর্গাপুজোতে রয়েছে বাড়ির নিজের চলচ্চিত্র, যেখানে দুর্গা ঠাকুরকে দেখা যায় একটা একক মঞ্চতে। শিল্পকলা ও ধার্মিক অনুষ্ঠানের এক সুন্দর মিশ্রণ। প্রতিটি বছর বাড়ির সদস্যরা একত্রিত হয়ে থাকেন এই পুজোকে নিয়ে। এ বাড়ির পুজোর কিছু বিশেষত্ব হলো একক দুর্গামূর্তি, পরম্পরা অনুযায়ী অনুষ্ঠান, শাক, উলু ও ঢাকের মধুর মিলন, বাড়ির ঠাকুরদালান ও আলোকসজ্জা, পরিবার ও সামাজিক একত্রিত। গিরিশ পার্কে ঠাকুর দেখে আমরা একটু এগিয়ে গেলাম এমজি রোডে। এমজি রোডে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হল ঠনঠনিয়া দত্তবাড়ির পুজো এবং ঠনঠনিয়া লাহাবাড়ির পুজো। লাহাবাড়ির এখানে বললো যে এই জায়গাটাতে পুজো হচ্ছে না, কৈলাস বোস লেনের ওখানে ওনাদের পুজোটা হচ্ছে, 50 নম্বর কৈলাস বোস লেন। তাই আমরা চলে যাচ্ছি দত্তবাড়ির পুজো দেখতে। ঠনঠনিয়া দত্তবাড়ির পুজো শুরু করেছিলেন দ্বারকানাথ দত্ত, যিনি ছিলেন এক সমৃদ্ধ পাট ব্যবসায়ী। দ্বারকানাথ দত্ত ছিলেন শিব ভক্ত এবং তিনি হরগৌরীর দিব্য দর্শন পেয়েছিলেন। এই ঐতিহাসিক বনেদি পুজোর সবচেয়ে বিশেষতা হল দুর্গার মূর্তি শিবের কোলে বসে থাকা, যেখানে তিনি একজন শান্ত জননী রূপিণী দেবী হিসেবে প্রদর্শিত, অসুর বিনাশকারী নয়। আর একটা অন্য রীতি হল ধুনো পোড়ানো, যেখানে বিবাহিত মহিলারা জ্বলন্ত মাটির ছাড়ি মাথা ও হাতে নিয়ে পরিবারের মঙ্গল কামনা করে পুজো করে থাকেন। এখন আমরা দেখতে এসেছি লাহাবাড়ির পুজো। আমরা এখানে কষ্ট করে গেলেও আমরা ঢুকতে পারিনি, তার কারণ পুজো তখন অবধি শুরু হয়নি, আয়োজন তখনও চলছিল। পাথরিয়া ঘাটা আমরা এসে গেছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই সুন্দর বিল্ডিংটা, এটা হলো খেলাট ভবন। পাথরিয়া ঘাটা খেলাট ভবন তৈরি হয়েছিল খেলাট চন্দ্র ঘোষের মাধ্যমে 1844 থেকে 1846 সালে। তিনি ছিলেন একজন ধনী এবং ভালো মানুষ। এই ভবন আছে 47 নম্বর পাথরিয়া ঘাটা স্ট্রিটে, কলকাতার একটা জনপ্রিয় জায়গায়। এই বাড়িতে সঙ্গীত, সাহিত্য ও ছবি নিয়ে অনেক অনুষ্ঠান হতো। দুর্গাপুজো এখানে শুরু হয় 1855 সালে। এই বাড়িতে বেলজিয়ান গ্লাস, বড় ঝাড়বাতি ও পাথরের সিঁড়ি আছে। এই ভবন বাংলা সংস্কৃতি ও ইতিহাসের একটা বড় উদাহরণ। এটা হলো হরকুটির রায় ব্যানার্জি বাড়ি।
এটা এন্ট্রেন্স। পাথুরিয়াঘাটা হরকুটির বাড়ির দুর্গাপুজো একটা প্রাচীন পুজো, যা রায় ব্যানার্জি পরিবার তাদের বাড়ি হরকুটিরে ৩০০ বছরের বেশি ধরে পালন করে আসছে। এই পুজো শুরু করেছিলেন শ্রী কেশবচন্দ্র রায় ব্যানার্জি এবং পুজোর নাম হয় হরপ্রসাদ ব্যানার্জির নাম ধরে। এই পুজোর ইতিহাস রামকৃষ্ণ পরমহংসের সময় থেকে চলে আসছে। এই ভবন প্রথমে ছিল একটা মাটির ঘর, কিন্তু এখন সেখানে ফোর্ট উইলিয়াম এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের একই রকম পাথর দিয়ে তৈরি মার্বেল লাগানো হয়েছে। এই পুজোর ইতিহাস ও নতুন রীতিরিওয়াজের একটা সুন্দর মিশ্রণ দেখিয়ে দিয়েছে। গুগল ম্যাপে আপনাদেরকে দেখাবে না, এটাই হলো মনমথ ঘোষের বাড়ির পুজো। এটা কিন্তু খেলাট ভবনের ঠিক পাশে, ওই সামনে দেখতে পাচ্ছি খেলাট ভবন মাইকটার পেছনে, আর এটা হলো মনমথ ঘোষের বাড়ির দুর্গাপুজো। পাথুরিয়াঘাটা মনমথ ঘোষের বাড়ির ইতিহাস জড়ানো আছে তার ঠাকুরদা খেলাটচন্দ্র ঘোষের তৈরি করা ভবনকে নিয়ে। মনমথ ঘোষ এবং তার পরিবারের অধীনে এই ভবন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা মুখ্য কেন্দ্র ছিল, যেখানে অনেক সঙ্গীত সহগত হতো এবং 1930-এর দশকে অল বেঙ্গল সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছিল। শিবকৃষ্ণ দাবাড়ির পুজো শুরু হয়েছিল 1840 সালে গোকুলচন্দ্র দায়ের মাধ্যমে। তার দত্তক পুত্র শিবকৃষ্ণ দা এই পুজোকে আরও ভাব্য করে তোলেন। ইউরোপ থেকে অলংকার আনা হয় এবং সোনাজোড়া শাড়ি দিয়ে মূর্তি সাজানো হয়। এই পুজো হয় জোড়াসাঁকোর বাড়িতে। এই পুজো বৈষ্ণব নিয়ম মেনে হয়, বলি হয় না। রথের দিনে কাঠামো পুজো হয়, যেখানে কাঠের পুজো করা হয়। বাড়ির ছেলেদের মঙ্গল কামনা করে মহা অষ্টমীতে বাড়ির মহিলারা ধুনো পোড়ানোর অনুষ্ঠান রাখেন। সন্ধি পুজো 48 মিনিটের মধ্যে হয়, খুব গুরুত্বপূর্ণ এবং দৃশ্যমান। এই বাড়ির বৈঠকখানা এবং পুরো ভবনটা বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক চিহ্ন, যা আজও সাধারণ মানুষের চোখে বিশেষ। নরসিংহচন্দ্র দা 1859 সালে ঠাকুর দালানে দুর্গাপুজো শুরু করেন। পরিবারের উৎস বাঁকুড়া আর কতুলপুর। পরে রিষড়া থেকে কলকাতাতে আসেন এবং জোড়াসাঁকোতে থাকেন। এই পুজোর বিশেষ রীতি হল 17 ইঞ্চি টোপন, যা সন্ধি পুজো এবং আরতিতে গুলি ছাড়া। দশমীতে প্রতিমা বিসর্জনের আগে দেবীকে টোপন সেলামি দেওয়া হয়। এই পরিবার কঠিন বৈষ্ণব নিয়ম মেনে চলে। বলি হয় না, ভোগে মিষ্টি থাকে। অষ্টমীতে মাখা সন্দেশ অবশ্যই থাকে। প্রতিমা সাজানো হয় ডাকের সাজে, যা আগে ডাকে আসত। ঠাকুরদালানে টোপন, বন্দুক, পিস্তলের ছবি আছে, পরিবারের পুরনো রীতি স্মরণে।
এখন বাজে 2:47। আমরা লাঞ্চ করে নিলাম এখানে আজাদ হিন্দ ধাবাতে। বন্দুক বাড়ি, যেটা দা বাড়ি বলা হয়, বন্দুক বাড়ি, সেইটা দেখার পর ওর পাশেই আজাদ হিন্দ ধাবা। খাবার খুবই অ্যাভারেজ। মাটন আমরা নিয়েছিলাম, মাটনের পিস ছোট, তারপর 4 পিস দেওয়ার কথা ছিল, তার মধ্যে 3 পিস দেয়, কমপ্লেন করি, তারপর আরেকটা পিস দেয়। এখন আমরা যাচ্ছি চোরবাজার শিলবাড়িতে। শিলবাড়ি আগে আমরা দেখব, তারপরে দেখব চোরবাজার মিত্রবাড়ি। এই যে মার্বেল প্যালেস, আমরা মার্বেল প্যালেস থেকে ডান দিক চলে যাব। চোরবাগান শিলবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বাবু রামচাঁদ শীল, একজন ধার্মিক এবং সফল ব্যবসায়ী। পুজো প্রথমে শুরু হয় শীল পরিবারের বাড়িতে। চোরবাগান কলকাতাতে 1856 সালে। বাবু রামচাঁদ শীলের দ্বিতীয় স্ত্রী ক্ষত্রিমণি দাসী তাকে নিজের বাড়িতে পুজো করার প্রেরণা দেন। বৈষ্ণব রীতি মেনে মিষ্টিভোগ দিয়ে শীল পরিবার পুজো পালন করে। আমরা ওই দিক থেকে এসছি চোরাবাগান শিলবাড়ি দেখে। এইটা হলো মিত্রবাড়ি। আমাদেরকে বলা হলো মিত্রবাড়িতে ঢোকার সময় যে এবছর এই বাড়িতে পুজো হচ্ছে না। আমার মনে হয় এখানে কিছু শরিকি ব্যাপার আছে। যেটা বললেন গার্ড, যে 3 বছর অন্তর অন্তর একবার এখানে পুজো হয়। আমাদেরকে সামনে এগিয়ে গিয়ে ডান দিকের গলিটাতে ঢুকতে বলেছেন, আমরা সেখানেই ঢুকেছি। দেখি ওখানে দেখতে পাই কিনা। এই পুজো 350 বছরের বেশি পুরনো। প্রতিষ্ঠাতা ছিলেন রামসুন্দর মিত্র, একজন ধনী মহাজন, যে বড়লোকদের টাকা ধার দিয়ে সম্পত্তি অর্জন করেন। লর্ড ক্লাইভকেও ধার দিয়েছিলেন। এই পুজো বহু বছর ধরে চলছে তাদের বড় গথিক স্টাইলের ভবনে, 84 নম্বর মুক্তারাম বাবু স্ট্রিটে। পরিবারের একটা বিশেষ কালী পুজোও করে, যা মিঠাই কালী বলে পরিচিত, যেখানে 150 কেজি লাড্ডু দেবীকে দেওয়া হয়। মিত্রবাড়ির পুজো দেখে আমরা চলে এলাম এসপ্ল্যানেড, যেখানে আমরা জানবাজারের রানী রাসমণির 3 মেয়ের পুজো দেখলাম। বিশ্বাসবাড়ির দুর্গাপুজো, যা আগে রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বার বাড়ি ছিল, আজ মথুরমোহন বিশ্বাসের বাড়ি আয়োজন করা হয়। এই বনেদি বাড়ির পুজো মথুরমোহন বিশ্বাস, রানী রাসমণির জামাই, 1861 সালে তার মৃত্যুর পরে হাল ধরেছিলেন। এই পুজো শাক্ত রীতি মেনে হয়, যেখানে বলি থাকলেও পরিবার সেটা করে না। দশমীর দিনে সিঁদুর খেলার পর প্রতিমা পুকুরে বিসর্জন দেওয়া হয়। বাবু রাজচন্দ্র দাস এবং রানী রাসমণির পরিবারের দুর্গাপুজো শুরু হয়েছিল রাজচন্দ্রের বাবা বাবু প্রীতিরাম দাসের মাধ্যমে 1800 শতাব্দীতে। পরবর্তীকালে রাজচন্দ্র পুজো চালিয়ে যান। তার মৃত্যুর পর রানী রাসমণি এই পুজোর দেখাশোনা করেন। পুজো হয় জানবাজারের বাড়িতে এবং রাসমণির মৃত্যুর পর তার মেয়ে এই পুজো চালিয়ে যান। এই পুজোতে কুমারী পুজো হয়, বলি হয় না, এবং ভোগে প্যারাক্ষীর পায়েস থাকা একটা বিশেষ রীতি আছে। রানী রাসমণির বাড়ির দুর্গাপুজো এক বনেদি পরিবারের পুরনো অনুষ্ঠান, যা কলকাতা, পশ্চিমবঙ্গে হয়। এই পুজো শুরু করেছিলেন তার শ্বশুর প্রীতিরাম দাস 1900 শতাব্দীতে। রানী রাসমণির মৃত্যুর পর
1861 সালে তার মেয়ে এই পুজো তাদের পরিবারের বাড়িতে চালিয়ে যান। বদনচন্দ্র রায়বাড়ির পুজো হল কলকাতার আরেক পুরনো ঐতিহাসিক দুর্গাপুজো, যার উৎস 19 শতাব্দীর মধ্যে। কিছু সূত্র অনুযায়ী 1858 থেকে আরও আগে হতে পারে। এই পুজো শুরু করেন ধনী এবং দানবীর বদনচন্দ্র রায়, যে গরিবদের সাহায্য করে বড় মানুষ হিসেবে পরিচিত। পুজো হয় তার রাজপ্রাসাদের মতন বাড়ির কুলতলাতে। এই পুজো চালিয়ে যাওয়া হয়েছে অনেক সমস্যা সত্ত্বেও, মতবিরোধের সময়, ভাগের প্রতিষ্ঠিতিতেও। পরিবার বৈষ্ণব রীতি মেনে ফুল দিয়ে পুজো করে, বলি দেয় না। ব্লগটা আমার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করছি এই সব বনেদি বাড়িতে আপনারা অবশ্যই যাবেন। আরও কিছু বনেদি বাড়ি ও গ্রাম বাংলার পুজো যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। শুভ শারদীয়া সকলকে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বাঙাল পোলা।